জোরেই ঘুষি মারি ওই দরজাটায়। আমার ওয়াইফ দরজাটা খুলছে। ওই বেডরুমের লাইট অফ দেখে আমি জাস্ট লাইটের সুইচটা আমি প্রেস করি। প্রেস করার সাথে ওই রুমের ভিতরেই কর্নারে দেখতে পাই ওই ছেলেটাকে। দীর্ঘ টানা ৯ বছর উনি গ্রামে মেম্বারি করছে। তো ২০১৭ সালে আমার বাবা মারা যায়। তো আব্বা মারা যাওয়ার পরে আমার ফ্যামিলি একটা বিপর্যয় নেমে আসে, ভেঙে পড়ে। ফ্যামিলি একটা স্ট্রাগল শুরু হয়। আব্বা ছিল আমাদের মাথার তাজ। তো আব্বা মারা যাওয়ার পরে আমি জবে ঢুকি। তো আমি জবের পাশাপাশি নিজের পড়াশোনা আমি চালিয়ে যাই। ২০১৯ সালে একটা মেয়েকে দেখি যে সে যাচ্ছিল রাস্তা দিয়ে। আমার ভাল লাগে। মানে ১ম দেখাতেই তাকে আমার ভাল লাগে। তো আমি তাকে ফলো করি। ফলো করতে তাদের বাড়ি পর্যন্ত যাই। এরকম কয়েকদিনই করার পরে তাকে আমি বলি। বলার পরে সে ১ম এ রিজেক্ট করে দেয় আমাকে। সে আমাকে পছন্দ করে না। এরকমটাই সে কারণ দেখায়। কারণ দেখানোর পরে আমি কিন্তু হাল ছাড়ি নাই। ১ মাস পরে আবার আমি তাকে বলি। এই ১ মাসের ভিতরে একটা ঘটনা ঘটে যায় যে তার ফুফাতো ভাইয়ের সাথে তার একটা ফ্যামিলি ভাবে তার বিয়ে ঠিক করে ফেলে এবং তাকে কোর্ট ম্যারেজ পর্যন্ত করে ফেলে। কিন্তু তাদের কোনো সংসার হয় নাই বা সে তাকে উঠায় নেয় নাই। তো ওখানে ডিড ছিল এরকম যে ৫ বছর পরে তার ফুফু তাকে উঠায় নিবে। এরকম একটা ডিড ছিল আরকি। এটা আমি যখন জানতে পারি, সে যখন আমাকে এই বিষয়টা জানায় যে তার এরকম, সে আবার আমাকে বলছে তার ফুফাতো ভাইকে তার পছন্দ না। পরে তাকে আমি বলি বিষয়টা যে, "এখন তোমার উপর ডিসাইড করে সব।" তা আমি বলছি, "সমস্যা নাই। তুমি যদি চাও।" আমি কি করছি, আমি ২-৩ টে ফ্রেন্ডকে নিয়ে তাদের বাড়িতে যাই। একবার আমি নিজেই যাই সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে। তো তার বাবার কাছে যাওয়ার পরে তার বাবা আমাদের সাথে কথা বলে না। যাই হোক পরে একদিন ও আমার সাথে দেখা করবে বলে ঈদের আগের দিন দেখা করবে বলে সেক্ষেত্রে আমি ওকে নিয়ে আমাদের এখানেই একটা জায়গায় যাই। আমাদের একটু দেরি হয়ে যাওয়াতে ওর বাসা থেকে ওকে অনেকবার ফোন দেয়। তারপরে ও মানে একটু ঘাবড়ায় যায়। অনেক বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে যায় যে আমাকে তো বাসায় গেলে মারবে। তো তাকে নিয়ে আমি তাদের বাড়ি পর্যন্ত যাই। সে কিন্তু রিক্সা থেকে রাস্তার একটা পাশে সে দাঁড়িয়ে রয়েছে। তা আমি তার এই জিনিসটা দেখে আমি চিন্তা করলাম একটা মেয়েকে এখন রাতে আমি যদি এখানে এভাবে রেখে যাই, সে তো জিদের বশে বাসায় ঢুকবে না ভয়ে। যদি কি থেকে কি হয়ে যায় এই বিষয়টা আরকি। পরে আমি ওকে বলি তাহলে চলো আমার সাথে। তা আমি ওখান থেকে আমার একটা কাজিন আছে, ওই কাজিনের বাসায় ওকে নিয়ে যাই। তো ওই কাজিনের বাসায় ও থাকে ওই রাতটা। আমি চলে আসি আমার বাসা। পরের দিন সকালে ওই মেয়ের মা আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলে যে, "আমার মেয়েকে কোথায় নিয়ে গেছো?" মানে অনেক কিছু বলে। আমি বলি, "আমি কোথাও নিয়ে নাই। তাকে আমি বাসা পর্যন্ত নামায় দিয়েছিলাম। সে বাসায় যাবে না দেখে আমি তাকে মানে আমার এক কাজিনের বাসায় রাখছি।" এই ঘটনাটা আবার তাদের এলাকায় অনেক মানুষ জানাজানি হয়ে যায়। তাদের ফ্যামিলিকেও বলা হয় যে, "ও আমার সাথে ভেগে গেছে।" এরকম একটা কথা উঠে। তারপরে ওই মেয়ের মা আমাকে বলে, "তুমি কি ওকে বিয়ে করবা?" তা আমি বলি যে, "হ্যাঁ, করব।" কিন্তু আমার পক্ষে যে কেউ থাকবে সাক্ষী, এরকম কেউই নেই যে আমার পক্ষে থাকবে। তারপরে মেয়ের মা আমাকে বলে, "ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি ওকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাও।" মেয়ের যে নানার বাড়ি, ওই বাড়িতে আমাদেরকে যাওয়ার জন্য বলল। আমি চলে গেলাম। সেখানে যাওয়ার পরে সন্ধ্যার দিকে উনারা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখে। যে বিয়ের যা দরকার বা কাজী বা যা সবকিছু ছিল। কিন্তু আমার পক্ষে কোন লোকই ছিল না। তো ওনাদের লোকেরা থাকা অবস্থায় কাজী আগে ওর ফুফাতো ভাইকে যে কন্ট্রাক্ট ম্যারেজ করছে সে ওখানে আমার সামনেই সেইটাকে আগে ডিভোর্স করাইছে। ওখানে ডিভোর্স করায় পরে আমার সাথে তার ওখানেই কিন্তু বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি একটা আলাদা বাসা নিয়ে নিই। ওকে নিয়ে আমি থাকা শুরু করি। তারপরে অনেক স্ট্রাগল করতে হয় আমাকে লাইফে। অনেক স্ট্রাগল করা অবস্থায় আমি সংসার জীবন নিজে হ্যান্ডেল করি। পাশাপাশি আমি আমার ব্যক্তিগত চাহিদা বা ওর চাহিদা সবকিছুই আমি মেক ওভার করি। তারপরে সংসার করতে আলহামদুলিল্লাহ আমার সংসারের সবকিছুই মোটামুটি চলে আসে। সবকিছু আসার পরে আমার জবে ইনক্রিমেন্ট হয়। সবকিছু মোটামুটি ভালোই চলতেছিল। আলহামদুলিল্লাহ সুখে ছিলাম ১ বছর। কোন ঝামেলা নাই। আমার পরিবার কিন্তু মেনে নেয় নাই। তার পরিবার মেনে নিছে আমাকে। সবাই আমার সাথে কথা বলছে। তার সবাই আত্মীয়স্বজন সবাই মেনে নিছে। এই ফাঁকটাতে কিন্তু আমার পরিবারের কেউই আমার সাথে যোগাযোগ করত না। এরপরে ২০২২ সালে আমার ছেলে সন্তান একটা জন্ম হয়। এই ভিতরটাতে সংসার জীবনে স্বামী-স্ত্রীর কিন্তু কথা কাটাকাটি হয়। বিভিন্ন সময়ে যখন একটা সংসার থাকে সে কথা কাটি হয়। তো আমার ক্ষেত্রে বিষয়টা হতো উল্টো যে আমি যদি আমার স্ত্রীকে কোনো কিছু বলি, আমি যদি বলি যে, "তুমি এই পথে যেও না," সে ওই পথটাতেই যাবে। আমি যদি বলি, "তুমি এটা করো না," সে ওটাই করবে। আমি তাকে বলেছিলাম অনেকবার যেহেতু আমাদের গ্রামে বাড়ি আছে, আমি তাকে বলেছিলাম যে, "তুমি গ্রামে চলে যাও। গ্রামে ওখানে গিয়ে থাকো। যেহেতু ওখানে আমাদের বাড়ি আছে, সবকিছু আছে। আমি এখান থেকে জব করি। জবের পাশাপাশি আমি যাবো। তুমি ওখানে থাকো।" কিন্তু সে আমাকে ১ম শর্তটাই এটা দেয় যে, সে কখনো আমাদের গ্রামের বাড়িতে যাবে না। তাকে যদি আমি রাখতেই হয় তাহলে তাকে আমি শহরে রাখতে হবে। তো তার ১ম শর্ত এটা যেহেতু ছিল আমি তাকে বেশি কিছু বলতাম না। যেহেতু আমি
নিজেই রিলেশন করে বিয়ে করছি, জেনে শুনেই বিয়ে করছি। আমি তাকে ওই বিষয় নিয়ে কিছু বলতাম না। এর পিছনে আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, মিডিয়াতে কাজ করলে আমার অনেকের সাথে উঠা-বসা, অনেকেই আমাকে ফোন দেয়। পাশাপাশি আবার আমি আমার কিছু মেয়ে ফ্রেন্ড আছে। ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। ফ্রেন্ডলি থেকে একটা মেয়ের সাথে আমার একটু আ বেশি এমন একটা পর্যায়ে জায়গা সেই মেয়েটা আমাকে আমার সাথে রিলেশনের মতন চলে আসে। আমি নিজে যখন আমি রিয়ালাইজ করি যে আমার এটা ঠিক হচ্ছে না, তখন আমি তাকে নিজেই গিয়ে বলি যে, "এমনি একটা মেয়ে আছে যে আমার সাথে কথা বলতেছে জেনে শুনে।" তারপরে সে ওই মেয়েটাকে ডেকে এনে আমার ওয়াইফ ওই মেয়েটাকে আমার বাসায় ডেকে আনে। ডেকে এনে তাকে প্র্যাকটিক্যালি বোঝায় এবং সবকিছু বলে, বলার পরে মেয়েটা বলে যে, "না, আমি কিছুতেই মানতে চাই না। আমি চাই" মেয়েটা চেয়েছিল যে সে আমার ২য় ওয়াইফ হবে এরকম কিছু। কিন্তু আমার ওয়াইফ তাকে অনেক বুঝিয়ে-টুঝিয়ে বলে, বুঝানোর পরে ওই মেয়েটা আর আ এখান থেকে চলে যায়। তারপরে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আবার সংসার করতেছি। রিসেন্টলি একটা ঘটনা ঘটে যে আমার এক ছোট ভাই আমারই এলাকার। তো আমি ওকে দেখি রিসেন্টলি যে ও আমার ওয়াইফের মোবাইলে ফোন দিতেছে। আমি কয়েকটা স্ক্রিনশট বা কয়েকটা চ্যাট আমি দেখি। আমি তাকে বলি যে, "এমনে ও কি তোমাকে মেসেজ দেয় নাকি?" সে ১ম এ অস্বীকার করে যে সে তাকে মেসেজ দেয় না। আমি তাকে বলি যে, "যদি তোমার তার সাথে কিছু থেকে থাকে তাহলে এটা এখানেই বাদ দাও। কারণ আমাদের একটা ছেলে আছে। ছেলের দিকে দেখে অন্তত এগুলা বাদ দিয়ে দেওয়া দরকার।" তারপরে সে আমাকে বলে যে, "সব বাদ।" কিন্তু তারপরে আমি আরেকদিন দেখি যে আমার একটা পরীক্ষা ছিল। তো আমি চট্টগ্রামে যাই। তো আমি যখন চট্টগ্রামে যাই তো আমি ওখান থেকেই শুনতে পারি যে আমার ওয়াইফ সে ওই ছেলের সাথে একদিন ফ্রাইডেতে আমাদের এখানেই একটা জায়গায় ঘুরতে গেছে। পরে যখন আমি কক্সবাজার থেকে ব্যাক করি, ব্যাক করার পরে আমি তাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করলে অনেক ঝামেলা হয়। তো আমি তাকে আর কিছু বলি না। আমি এই বিষয়টা আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে জানানোর পরে তারা দুজনকেই ডাকে তাদের বাসায়। তো তাদের বাসায় যাওয়ার পরে শ্বশুর ১ম এ তাকে অনেক শাসায়, বকাঝকা করে। বকাঝকা করার এক পর্যায়ে তারপরে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি দুজনে মিলেই একটা কোরআন শরীফ নিয়ে আসে। কোরআন শরীফটা নিয়ে এসে তাকে ওই কোরআন শরীফটা ধরে বলতে বলে যে ভবিষ্যতে সে যাতে আর কোন ধরনের কারো সাথে কথা বলবে না এবং সেও ওযু করে এসে কোরআন শরীফটা ধরে সে বলে যে সে কারো সাথে কথা বলবে না বা কোন কিছু করবেও না এরকম কিছু। এবং আমি ওই সময় নিজে থেকে আমি নিজেও কোরআন শরীফটা ধরি। আমি ধরে বলি যে, "আমি কোরআন শরীফ ধরে বলতেছি, আমার সাথে কারো মেয়ের কোনো সম্পর্ক নাই।" আমি নিজে থেকেই বলি। তো আমি এটা যখন দেখি যে সে কোরআন শরীফ ধরে বলছে যে সে আর কারো সাথে কথা বলবে না, তো আমি আর তাকে কিছু বলি না। আমি আবার তাকে বাসায় ওইদিন রাতেই তাকে আবার আমি আমার বাসায় নিয়ে আসি। ভালো আলহামদুলিল্লাহ চলতেছে। আমার একটা সংসার যেভাবে চলার কথা সেভাবে চলতেছে। রিসেন্টলি ১ মাস ধরে আমি একটু ফলো করি যে তার অ্যাক্টিভিটি গুলা যে আমার কাছে মনে হয় না যে স্বাভাবিক। সে ঘরে থাকে বাট ঘরের ভিতরে তার মন থাকে না। যেহেতু আমার বাসা থেকে আমার শ্বশুরের বাসাটা খুব কাছে, বেশি দূরে না। প্রতিদিন সে বিকাল বেলায় আমার ছেলেকে নিয়ে সে বাপের বাড়িতে চলে যেত। তো এই জিনিসটা আমার পছন্দ না। আমি তাকে বলতাম, "তুমি প্রতিদিন তো যাওয়ার দরকার নেই। অন্তত সপ্তাহে ১ বার।" কিন্তু না, সে প্রত্যেকটা দিন খুব সেজেগুজে স্টাইলি মোটমাট করে সবকিছু কমপ্লিট করে সে ছেলেটাকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। তো লাস্ট ২০২৫ এর ডিসেম্বরের ২৭ তারিখ বাসায় এসে দেখি যে বাসার আমার গেটটায় রুমের দরজায় তালা মারা। তো আমি ভেবেছি যে প্রতিদিনের মতো আজকেও হয়তো ছেলেকে নিয়ে বাবার বাড়িতে গেছে। তো এই জিনিসটা দেখে আমি ওদের বাড়িতে যাই। সরাসরি তাদের বাসায় ঢুকি। ভিতরে ঢুকার পরে দেখি আমার শালী তাদের যে গেস্ট রুম আছে সেই গেস্ট রুমটাতে সে বসে টিভি দেখতেছে। আমি যখন বাসায় ঢুকছি এটা দেখেই সে খাট থেকে লাফ দিয়ে নেমে আরেকটা তাদের বেডরুমের দরজা লাগানো। সে রুমের সামনে গিয়ে বলে যে তার বোনের নাম ধরে বলে যে, "আপু ভাই আসছে।" তো এই কথা বলার পরে আমিও কিন্তু সাথে ঢুকি। ঢোকার পরে আমি দেখি যে বেডরুমের দরজাটা লাগানো। নক দিচ্ছি খোলা হচ্ছে না। তো নক দিচ্ছি খোলা হচ্ছে না দেখে আমি একটু জোরেই আমি একটা জোরে আমার হাতে যত জোর আছে তত জোরে আমি একটা ঘুষি মারি ওই দরজাটায়। তো ঘুষি মারার পরে দরজাটা খুলছে। খোলার পরে আমার যে ওয়াইফ সে আমাকে বলতেছে যে তার আ আ মাইগ্রেনের ব্যথা উঠছে সেজন্য সে শুয়ে আছিল, সে শব্দ পায়নি। ওই বেডরুমের লাইট অফ দেখে আমি জাস্ট লাইটের সুইচটা আমি প্রেস করি। প্রেস করার সাথে ওই রুমের ভিতরেই কর্নারে দেখতে পাই ওই ছেলেটাকে। আমি যখন ওই ছেলেটাকে ওখানে দেখি আমার পকেট থেকে ফোনটা বের করে আমি জাস্ট ভিডিও অন করে আমি ভিডিও করা শুরু করি। আমি ওকে প্রশ্ন করি, এই ছেলেটাকে প্রশ্ন করি, "তুমি এখানে কেন আসছো?" ছেলেটা চুপ করে দাঁড়ায় থাকে, কোনো কথা বলে না। পরে আমার স্ত্রী চাচ্ছিল যে আমাকে হয়তো ওভারটেক করে আমাকে হয়তো সরাই দিয়ে ভাবছিল যে ছেলেটা বের বের হয়ে যাবে এরকম কিছু।
তো আমি এই জিনিসটা আমি বুঝতে পেরে আমি তাদের দুজনকেই ভিতরে রেখে আমি বাইরে বের হয়ে গিয়ে আমি দরজাটা লাগিয়ে দিই। দরজাটা লাগিয়ে দিয়ে আমি ওখানে দাঁড়ায়া আমি ওই মেয়ের মা কিন্তু বাসায় ছিল না। মেয়ের মা ছিল অন্য কাজে, মেয়ের বাবাও ছিল না। শুধু বোন ছিল। তো আমি মেয়ের মাকে সর্বপ্রথম ফোনটা দিই। আমার যে শাশুড়ি তাকে আমি ফোনটা দিই। ফোনটা দেওয়ার পরে উনাকে বলি যে, "দ্রুত আপনার বাসায় আসেন।" এই ঘটনা। আমার স্ত্রী ওদেরকে আমি ওই রুম থেকে কিন্তু আমি বের হতে দেইনি। আমি ওই দুজনকেই ওই রুমে আমি নিজেই বাইরে দিয়ে আমি লাগায় রাখছি। পরে সবাই যখন আমার আত্মীয়স্বজন, মেয়ের আত্মীয়স্বজন সবাই যখন আসে তখন আমি গেটটা খুলি। তো তাদের দুজনকেই বের করা হয়। তো ছেলেটাকে একটু প্রেশার ক্রিয়েট করার পরে ছেলেটা বলে যে দুজনের সাথে অনেক দিনের সম্পর্ক। সবকিছু আমার কাছে ভিডিও আছে বা আমার যারা ওখানে ছিল সবার কাছে ভিডিও প্রমাণ আছে। ছেলেটা স্বীকার আসে যে তাদের দীর্ঘদিনেরই সম্পর্ক। আর ওদের সাথে প্রায় ওরা দেখা সাক্ষাৎ করত। আমার শ্বশুর উনি আমাকে বলে, "তুমি এখন কি চাও? তোমার ডিসিশনটা আসলে কি?" তো আমি তখন বলি যে, "আমি ঠিক আছে, আমি এই সংসার করব না। আমি ওর সাথে থাকব না। ওকে এতবার সুযোগ দেওয়া হইছে। ও আবার এখন আজকে এই ঘটনা ঘটাইলো তাও নিজেদের বাড়িতে।" আমার আত্মীয়স্বজন যারা ছিল মুরুব্বিরা তারা ওখানে উকিল ডাকে, কাজী ডাকে, সবাই ডাকার পরে আমি ওখানেই তাকে তার দেনা পাওনা যা ছিল সবকিছু বুঝিয়ে দিয়ে আমি ওখানেই তাকে ডিভোর্স দিয়ে দিই। আমি ওখান থেকে ডিভোর্স দিয়ে দিই। আমার ছেলে ওখানে ছিল। আমার কোর্টের যে অ্যাডভোকেট ছিল উনারা সহ কাজী যারা সবাই ছিল তারা রায় দেয় যে আমার ছেলের ১২ বছর পর্যন্ত ওখানেই থাকবে, মায়ের সাথে থাকবে বা ওর নানা-নানির কাছে থাকবে। আমাকে মান্থলি তার একটা খরচ বাবদ টাকা দিতে হবে। আমরা যারা পুরুষ আছি আমরা কিন্তু পুরুষ মানুষ কিন্তু সহজে কান্না করে না। পুরুষের চোখের পানি খুব সহজে আপনি একজন পুরুষের চোখের পানি বের হবে না। আমার ভিতরগত আমার কি হচ্ছে এটা একমাত্র আমি জানি। আমি কাউকে বলতে পারি না। আমি যখন ডিভোর্স দিয়ে দিই সে তখন ওখানে সিগনেচার করে। পরে আমিও সিগনেচার করে আমার ছেলেটাকে একটু দেখি। তো দেখার পরে আমি ওখান থেকে চলে আসি। চলে আসার পরে যেহেতু ছেলে তাদের কাছে আমার খুব খারাপ লাগে। আমার যখন আমার ছেলের কথাটা মনে পড়ে আমি ভাই পুরুষ মানুষ সারাদিন বাইরে থেকে যখন আমি বাসায় আসি, আমি তো কোনো কাজে ব্যাক করতে পারতেছি না। মেন্টালি খুবই একটা আপসেট অবস্থায় আছি। কিন্তু যখন আমি বাসায় আসি আমি যেদিকেই তাকাই আমি আমার ছেলের স্মৃতি দেখতে পাই। আমার ছেলেটা বাসায় যে খেলাধুলা করতো, ইভেন তার এখনো যে খেলনা গাড়িগুলো একটার পর একটা আমি এগুলো জাস্ট দেখি আর আমার কাছে খুব খারাপ লাগে জিনিসটা। আমি মানে ভাষায় প্রকাশ করতে পারব না আমার ছেলের এরকম একটা প্রিন্সের মতো চেহারা তার। একটা প্রিন্স। দেখুন আজকে ৬-৭ দিন হয়ে যাচ্ছে আমার ছেলেটা আমার কাছে নাই। আমার ছেলেটা ওখানে। আমার কাছে খুবই খারাপ লাগতেছে। ভাই আমার ছেলেটা বাসায় যখন খাবার খেত, ও আমাকে বলছিল, "বাবা তুমি একটা পাখি এনে দাও।" আমি তখন ওকে একজোড়া পাখি এনে দিই। এই যে পাখি, এই পাখিগুলো দিয়ে তাকালে আমার ছেলেটার কথা মনে পড়ে যায়। ভাই এই যে এই পাখি দিলে সে ভাত খেত। এই যে বাসায় এখন ওই পাখিগুলো কিন্তু ঠিকই রয়ে গেছে কিন্তু আমার ছেলেটা নাই। আমার ছেলেটার জন্য আমার খুব খারাপ লাগে। আর কোনো কিছু না আমার। দেখেন আমার সাজানো গোছানো সংসার আলহামদুলিল্লাহ সব আছে। আমি সবকিছু কমপ্লিট করছি। কষ্ট করে আমি তিলে সবকিছু করছি। কিন্তু আজকে আমার সবকিছুই আছে। কিন্তু যাদের জন্য এত কিছু করা তারা নাই। পিতা হিসাবে আমি যখন সারাদিন বাইরে থাকতাম অফিসের কাজে টেনশন নিয়ে যখন আমি বাসায় আসতাম আমাকে এসে বলতো যে, "বাবা আমাকে একটা জুস এনে দাও।" আমি প্রত্যেকটা দিন যখন আমি কাজ থেকে বাসায় আসতাম আমি একটা করে জুসের প্যাকেট তার জন্য নিয়ে আসতাম। এই যে লাস্ট আমার ছেলে যে জুসটা খেলো এই জুসটা এখনো জুসের ভিতরে এখনো একটু রয়ে গেছে। এখন পুরোটা শেষ করতে পারে নাই সে। এই জুসটা সে পুরোটা খেতে পারে নাই। আমি প্রত্যেকটা দিন একটা করে তার জন্য জুস নিয়ে আসতাম যে আমাকে বলতো, "বাবা আমার জন্য একটা করে জুস নিয়ে আসো।" আমি জুস তার জন্য নিয়ে আসতাম। এই লাস্ট জুসটা সে খেতে পারে নাই। এই জুসটা তার এখনো রয়ে গেছে। অ্যাজ এ ফাদার একজন বাবা হিসেবে আমার তো খুব খারাপ লাগতেছে। এটা আমি আসলে কাউকে বলেও বোঝাতে পারতেছি না যে আমার কতটুক পর্যন্ত খারাপ লাগতেছে।